বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়ব। খেয়াল করি, ফৌজদারি কার্যবিধি আইন। আমরা ফৌজদারি কার্যবিধি আইনের গত ক্লাসে পড়েছিলাম 74 ধারা পর্যন্ত, যে ক্ষেত্রে সমনের চ্যাপ্টার ছিল। আজকে আমরা গ্রেফতারি পরোয়ানা নিয়ে আলোচনা করব। যদিও আপনাদের আগামীকালকে বন্ধ আছে, এর পরের দিন বন্ধ আছে, 2 দিন বন্ধ। এর পরের দিন আপনাদের পরীক্ষা হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইনের। একটু ওইভাবে প্রিপারেশন নেবেন। আমরা খেয়াল করি গ্রেফতারি পরোয়ানা, ইতিমধ্যে আমরা জেনেছি যে গ্রেফতারি পরোয়ানা হয় হচ্ছে 1 কপি। গ্রেফতারি পরোয়ানা 1 কপি, পাশাপাশি সমন 2 কপি, হুলিয়া 3 কপি। গত ক্লাসে আমরা জেনেছি যে বাদী, ফরিয়াদি, সাক্ষী তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত সিল মোহরাঙ্কিত 2 কপি আদেশনামাকে সমন বলে। আর আজকে আমরা জানবো গ্রেফতারি পরোয়ানা কোনো আসামিকে আদালতে হাজির করার জন্য, কোনো আসামিকে আদালতে হাজির করার জন্য আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত ও সিল মোহরাঙ্কিত 1 কপি আদেশনামাকে গ্রেফতারি পরোয়ানা বলে। তাহলে একটা হচ্ছে হাজির হওয়ার জন্য, আর একটা হচ্ছে হাজির করার জন্য। কোন আসামিকে আদালতে হাজির করার জন্য আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত এবং সিল মোহরাঙ্কিত 1 কপি আদেশনামাকে গ্রেফতারি পরোয়ানা বলে। আমরা যা দেখতে পাই 75 ধারায়। তাহলে হচ্ছে আমাদের 75-এর 1 গ্রেফতারি পরোয়ানা কাকে বলে। তাহলে আবার কি করি খেয়াল করি একটু। কোন আসামিকে আদালতে হাজির করার জন্য আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত এবং সিল মোহরাঙ্কিত, সিল থাকতে হবে, 1 কপি আদেশনামাকে গ্রেফতারি পরোয়ানা বলে। 75-এর 1। এখন আপনাদের কাছে আমার বিবেচ্য বিষয় হচ্ছে এই, যদি গ্রেফতারি পরোয়ানার সংজ্ঞা আসে সেক্ষেত্রে আমরা বিধি ব্যবহার করব 468। আর যদি গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত বিষয় কোনো ইয়েতে আসে, পরীক্ষাতে আসে, তাহলে তামিল সংক্রান্ত বিষয় হলে বিধি ব্যবহার করব 315। তাহলে গ্রেফতারি পরোয়ানা সংজ্ঞার ক্ষেত্রে 468, 75-এর 1 468। গ্রেফতারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে আমরা দেখব। গ্রেফতারি পরোয়ানা বলবৎ থাকে গ্রেফতারি পরোয়ানা তামিল না হওয়া পর্যন্ত। এছাড়া আমরা দেখি গ্রেফতারি পরোয়ানা যতদিন পর্যন্ত জারি করতে না পারেন ততদিন পর্যন্ত বলবৎ থাকবে, অথবা আদালত যতদিন পর্যন্ত অকার্যকর ঘোষণা না করবে, আদালত যতদিন পর্যন্ত অকার্যকর ঘোষণা না করবে ততদিন পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা বলবৎ থাকবে, যা আমরা দেখতে পাই 75-এর 2। যদি কার্যকর করতে না পারেন, যদি কার্যকর করতে না পারেন গ্রেফতারি পরোয়ানা, সেক্ষেত্রে সুনির্দিষ্ট সময় অন্তর অন্তর, যেক্ষেত্রে আমরা দেখি 15 দিন অন্তর অন্তর একটা প্রতিবেদন দিতে হয়, অথবা পরোয়ানা কেন কার্যকর করতে পারতেছেন না সে বিষয়ে আমরা একটা প্রতিবেদন দিই, যার নাম হচ্ছে NER, নন এক্সিকিউশন রিপোর্ট। নন এক্সিকিউশন রিপোর্ট। এখন এই নন এক্সিকিউশন রিপোর্টের বিষয়ে আমরা দেখতে পাই বিধি 323-এ বলা আছে। নন এক্সিকিউশন রিপোর্টের কথা বলা আছে বিধি 323। তাহলে আমরা 75-এর 2-এ পেলাম যতদিন পর্যন্ত কার্যকর করতে না পারি, অথবা যতদিন পর্যন্ত আদালত পরোয়ানা অকার্যকর বলে ঘোষণা না করবেন ততদিন পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা কার্যকর থাকবে, বলবৎ থাকবে। 75-এর 2। আর কার্যকর না করা পর্যন্ত আমরা দেখতে পাই সুনির্দিষ্ট সময় অন্তর অন্তর, সুনির্দিষ্ট সময় অন্তর অন্তর ওই গ্রেফতারি পরোয়ানা কার্যকর না করার জন্য, অথবা গ্রেফতারি পরোয়ানা কেন কার্যকর করতে পারলাম না সে বিষয়ে আদালতকে একটা প্রতিবেদন দিয়ে জানায় বা প্রতিবেদন প্রেরণ করে, যা আমরা দেখি অকার্যকর পরোয়ানা কার্যকর না করার প্রতিবেদন। ইংরেজিতে আমরা দেখতে পাই নন এক্সিকিউশন রিপোর্ট। কেন কার্যকর করতে পারলেন না সেই বিষয়ে যে প্রতিবেদন দেন সেটাকে আমরা বলি নন এক্সিকিউশন রিপোর্ট। এই নন এক্সিকিউশন রিপোর্টের কথা বলা আছে বিধি বা প্রবিধান 323। প্রবিধান 323।
তাহলে আমরা প্রথমে জেনেছি গ্রেফতারি পরোয়ানা। প্রথমে জেনেছি গ্রেফতারি পরোয়ানা যে আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য, আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত এবং সিল মোহরাঙ্কিত এক কপি আদেশনামাকেই গ্রেফতারি পরোয়ানা বলে, যা ৭৫-১ বিধি ৪৬৮। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে আমরা দেখতে পাই ৭৫-২ ধারা অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা বলবৎ থাকে তামিল না হওয়া পর্যন্ত, অথবা আদালত যতদিন পর্যন্ত না এই গ্রেফতারি পরোয়ানাটাকে অকার্যকর বলে ঘোষণা করছে ততদিন পর্যন্ত। ৭৫-২ এই গ্রেফতারি পরোয়ানা অকার্যকর না করা পর্যন্ত যে বলবৎ থাকবেন এই বিষয়ে আমরা দেখতে পাই বিধি ৩২৩ মোতাবেক আমরা প্রতিবেদন দিয়ে থাকি পুলিশ কর্তৃপক্ষ আদালতকে কেন কার্যকর করতে পারলাম না, যাকে আমরা দেখি আইন অনুযায়ী বলা হয়ে থাকে নন এক্সিকিউশন রিপোর্ট। এখন এই ৭৫-২ ধারায় আরেকটা বিষয় আমরা জানবো, রিকল। ৭৫-২ ধারা অনুযায়ী রিকলও দেওয়া হয়ে থাকে। এই ৭৫-২ ধারা অনুযায়ী রিকল দেওয়া হয়ে থাকে, সেই রিকলের বিষয়ে আমরা দেখবো পরোয়ানা ফেরত। এই যে বলেছি যে গ্রেফতারি পরোয়ানা কার্যকর না করা পর্যন্ত, গ্রেফতারি পরোয়ানা কার্যকর না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। পাশাপাশি আদালত যতদিন পর্যন্ত না উল্লিখিত গ্রেফতারি পরোয়ানাকে অকার্যকর ঘোষণা করেছে ততদিন পর্যন্ত বলবৎ থাকবে। এখন যে ব্যক্তির প্রতি গ্রেফতারি পরোয়ানা ইস্যু হলো সে ব্যক্তি যদি আদালতে হাজির হয়, সে ব্যক্তি যদি আদালতে হাজির হয় সেক্ষেত্রে আদালত তার প্রতি ইস্যুকৃত পরোয়ানা কার্যকর করা হয়েছে বা ফেরত, কার্যকর করা হয়েছে বা ফেরত বলতে আমরা একটা সিল দিয়ে পরোয়ানা ফেরত সিল দিয়ে ওই পরোয়ানাটাকে থানায় প্রেরণ করেন। এটাকে আমরা আইন অনুযায়ী বলে থাকি রিকল, পরোয়ানা ফেরত, যা আমরা দেখতে পাই ৪৭০ বিধিতে বলা আছে। পরোয়ানা ফেরত অথবা রিকল ৪৭০। এখন আমরা দেখি তাহলে আমরা দেখতে পেলাম যে পরোয়ানা কার্যকর কতদিন থাকলো, যতদিন পর্যন্ত না ইহা তামিল করা না যায় ততদিন পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা কার্যকর বলে বিবেচিত হবে। পাশাপাশি আদালত অকার্যকর ঘোষণা করবেন কখন, যখন উল্লিখিত ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করবেন। যা আমরা আইন অনুযায়ী একটা পেয়েছি রিকল ৪৭০ বিধি, আর পেয়েছি কেন কার্যকর করতে পারলাম না সেই জন্য প্রতিবেদন দিব আদালতকে ৩২৩ বিধি অনুযায়ী নন এক্সিকিউশন রিপোর্ট ৭৫-২। তাহলে এই হচ্ছে আমাদের ৭৫-২ অনেকগুলো বিষয় পেলাম, একটা হচ্ছে রিকল, একটা হচ্ছে নন এক্সিকিউশন রিপোর্ট, আর একটা হচ্ছে কতদিন পর্যন্ত বলবৎ থাকে। এখন আমরা দেখবো জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা। জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা আমরা দেখতে পাই কোন ব্যক্তিকে গ্রেফতার করার জন্য আদালত যখন গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন তখন আদালত গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার পাশাপাশি নির্দেশ দিতে পারেন যে উল্লিখিত আসামি যদি আদালতে হাজির হওয়ার নিমিত্তে মুস্তেকা দিতে সক্ষম হন তাহলে তাকে মুক্তি দেওয়া যাবে। অর্থাৎ আপনাকে যে গ্রেফতারি পরোয়ানাটা দেওয়া হলো ওই গ্রেফতারি পরোয়ানামূলে যাকে আপনি গ্রেফতার করবেন, গ্রেফতার করার পর উল্লিখিত ব্যক্তি যদি জামিন নিতে সক্ষম হয় এবং আদালতে উপস্থিত হওয়ার জন্য মুস্তেকা দিতে সক্ষম হয় তাহলে আপনি তাকে জামিন দিতে পারবেন। ইহা পুলিশের একটা আলাদা একটা সুযোগ সুবিধার বিষয়। তাহলে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা কাকে বলে আমরা দেখতে পাবো, যেই গ্রেফতারি পরোয়ানামূলে আপনি মুস্তেকা গ্রহণ পূর্বক জামিন দিতে পারেন সেটাকেই জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বলা হয়ে থাকে ৭৬-১। জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানায় কি কি বিষয় উল্লেখ থাকে আমরা দেখবো। জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানায় ৩টা বিষয় উল্লেখ থাকে: জামিনদারের সংখ্যা, জামানতের পরিমাণ, আদালতে হাজির হওয়ার তারিখ। জামিনদারের সংখ্যা, জামানতের পরিমাণ, আদালতে হাজির হওয়ার তারিখ। তাহলে জামিনদারের সংখ্যা, জামানতের পরিমাণ, আদালতে হাজির হওয়ার তারিখ, এই 3টা বিষয় কোন গ্রেফতারি পরোয়ানায় উল্লেখ থাকলেই কেবল আমরা বুঝতে পারবো উল্লিখিত গ্রেফতারি পরোয়ানা জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা। প্রশ্ন যদি আসে জামিনযোগ্য কখন বা কিভাবে
জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বলে অবহিত হতে পারে। তাহলে আমরা দেখব যেই গ্রেফতারি পরোয়ানার উপর তিনটা বিষয় উল্লেখ থাকে, যেমন জামিনদারের সংখ্যা, জামানতের পরিমাণ, আদালতে হাজির হওয়ার তারিখ, সেক্ষেত্রেই কেবল আমরা ধরে নিব সেই গ্রেফতারি পরোয়ানাটি জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা। জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার পর করণীয় কি? আমরা দেখতে পাই ৭৬-এর ৩ ধারা অনুযায়ী জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার পর যাকে জামিন দেওয়া গেল বা যাকে জামিন দেওয়া হলো সে মুস্তেকাটি তিনি পুলিশ অফিসার আদালতে প্রেরণ করবেন। তাহলে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বলে যাকে গ্রেফতার করতে জামিন দিলেন সেই ব্যক্তির মুস্তেকা সহ ওই গ্রেফতারি পরোয়ানা আপনি আদালতে প্রেরণ করবেন ৭৬-এর ৩। তাহলে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা ৭৬-এর ১ কাকে বলে? যে পরোয়ানামূলে জামিনের ব্যবস্থা রয়েছে তাকে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বলে। ৭৬-এর ১ জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানায় তিনটা বিষয় উল্লেখ থাকে ৭৬-এর ২, যা আমরা দেখতে পাই জামিনদারের সংখ্যা, জামানতের পরিমাণ, আদালতে হাজির হওয়ার তারিখ। এছাড়া আমরা দেখতে পাই জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার পর জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার পর যদি তাকে জামিন দিয়ে থাকেন সেক্ষেত্রে মুস্তেকা সহ ওই জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানাটি আদালতে প্রেরণ করবেন ৭৬-এর ৩। এ হচ্ছে আমাদের পরোয়ানা কার্যকরের বিষয়। তাহলে আমরা প্রথমে পেলাম গ্রেফতারি পরোয়ানা ৭৫ ধারায়, দেন আমরা পেয়েছি জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা ৭৬ ধারা। এখন আমরা দেখব একাধিক ব্যক্তির মাধ্যমে জামিন গ্রেফতারি পরোয়ানা কার্যকরীকরণ। একাধিক ব্যক্তি বলতে বোঝানো হয়েছে যে ব্যক্তি গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে ক্ষমতাবান। এই ধারা থেকে এটা আমরা জানবো। পুলিশ অফিসার গ্রেফতারি পরোয়ানা কার্যকর করে থাকেন, তবে ক্ষেত্রমতে অন্য কোনো ব্যক্তিকে দিয়েও গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারেন আদালত। যে ক্ষেত্রে পুলিশ অফিসারকে ইনস্ট্যান্ট পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আদালত চাইলে অন্য ব্যক্তির মাধ্যমেও গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারেন, যা আমরা দেখতে পাই ৭৭ ধারা। তাহলে একাধিক ব্যক্তির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা কার্যকর বা জারিকরণ বা পরোয়ানা তামিলকরণ দেখতে পাই ৭৭। দেন আমরা দেখবো ৭৮ ধারায় জমির মালিক কর্তৃক গ্রেফতারি পরোয়ানা কার্যকর, যদিও এই বিষয়টা বর্তমানে বলবৎ নয়, কার্যকর নয়। যখনই আইনটা প্রণয়ন হয়, জমিদারের প্রথা ছিল, জমিদার পরগনার মালিক ছিলেন, তখন তাদের প্রতি গ্রেফতারি পরোয়ানা প্রেরণ করা হতো যে তুমি যে এই পরগনার মালিক, ওই পরগনাতে এই অপরাধী আছেন, ওই জমিতে যদি প্রবেশ করেন তাহলে তুমি গ্রেফতার করে পুলিশের নিকট সোপর্দ করবা। সেই থেকে এই জমির মালিক কর্তৃক গ্রেফতারি পরোয়ানা কার্যকরের বিষয় বলা আছে। তাহলে জমির মালিক কর্তৃক গ্রেফতারি পরোয়ানা কার্যকর আমরা দেখতে পাই ৭৮ ধারায়। এই জমির মালিক কত ধারা অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবেন? আমরা দেখি ৭৮-এর ৩-এ আমরা দেখতে পাই সিরিয়ালটা যদি জানি যে জমির মালিক গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবেন যখন জমিতে উল্লিখিত আসামি প্রবেশ করেন, আর কার্যকর করার পর তিনি পুলিশ অফিসারের কাছে নিয়ে যাবেন, পাশাপাশি পুলিশ অফিসার ৭৬ ধারা অনুযায়ী জামিনের ব্যবস্থা থাকলে জামিন দিবেন, না হয় আদালতে প্রেরণ করবেন। তাহলে জমির মালিক কর্তৃক গ্রেফতারি পরোয়ানা কার্যকরীকরণ বা জারিকরণ আমরা দেখতে পাই ৭৮ ধারায়। দেন আমরা দেখব ৭৯, খেয়াল করি ৭৯ ধারায় অধস্তনের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি। গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হলো। ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন ব্যতিব্যস্ত লোক, যার সময় পাওয়াটা খুব কষ্টসাধ্য, সেক্ষেত্রে তিনি তার অধস্তনকে দিয়ে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করাতে পারেন, যা আমরা দেখতে পাই ৭৯ ধারায়। এক্ষেত্রে করণীয় হচ্ছে অবশ্যই লিখিতভাবে দিতে হবে, পরোয়ানাটা লিখিতভাবে দিতে হবে যে জনৈক হাবিবুর সাহেব আপনি ব্যবস্থা নিন বা এসআই হাবিবুর সাহেব ব্যবস্থা নিন। এই যে লিখিতভাবে দেওয়ার বিধান আমরা দেখতে পাই ৭৯ ধারায়। অধস্তনকে দিয়ে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে হলে অবশ্যই লিখিতভাবে দিতে হবে। প্রশ্ন হচ্ছে, আমরা ইতিপূর্বে ৫৬ ধারায় পড়েছি থানা এলাকায় ৩ শ্রেণীর ব্যক্তি, ভবঘুরে, সন্দেহভাজন, অভ্যাসগত অপরাধী, এই ৩ শ্রেণীর ব্যক্তিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ৫৫ ধারায় নিজে গ্রেফতার করতে পারেন, ৫৬ ধারায় তার অধস্তনকে দিয়ে গ্রেফতার করাতে পারেন।
তবে এক্ষেত্রে করণীয় কি ছিল? অবশ্যই লিখিতভাবে দিতে হবে এবং পরোয়ানার সারমর্ম জানাতে হবে যিনি গ্রেফতার করতে যান। এক্ষেত্রে আমরা দেখব গ্রেফতারি পরোয়ানা যদি অধস্তনকে দিয়ে কার্যকর করতে হয় লিখিতভাবে দিতে হবে ৭৯ ধারায়, আর যিনি কার্যকর করতে যাবেন তিনি পরোয়ানা সারমর্ম দেখাবেন সংশ্লিষ্ট ব্যক্তিকে ৮০ ধারা অনুযায়ী। তাহলে পরোয়ানা সারমর্মের কথা বলা আছে ৮০ ধারায়, আর ৭৯ ধারায় হচ্ছে অবশ্যই অধস্তনকে লিখিতভাবে পরোয়ানা কার্যকরের জন্য দিতে হবে। সর্বোপরি আমরা দেখব এই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার পর আসামিকে অনতি বিলম্বে আদালতে প্রেরণ করবেন। যা আমি প্রথম দিন বলেছিলাম যে গ্রেফতারকৃতকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ ৬১ ধারা, আর অনতি বিলম্বে আদালতে প্রেরণ ৮১ ধারা। এই হচ্ছে আজকের ৮১ ধারায় যে গ্রেফতারকৃতকে অনতি বিলম্বে আদালতে প্রেরণ করতে হবে। দেন আমরা দেখতে পাই সর্বশেষ ধারা আজকের জন্য ৮২ ধারায় এই গ্রেফতার কার্যক্রম করার জন্য আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন। এই গ্রেফতার কার্যক্রম করার জন্য আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নাই। কারণ আপনি আসামির প্রতি পরোয়ানা তামিল করাটা হচ্ছে মূল বিষয়। সে যেখানে আছে সেখানে আপনি যাওয়ার রাইট রয়েছে। কত ধারা অনুযায়ী? ৮২ ধারা অনুযায়ী। তাহলে আমরা একটু রিভিশনে যাই, খেয়াল করি গ্রেফতারি পরোয়ানা কাকে বলে। ৭৫-এর ১ আমরা দেখতে পেলাম আসামিকে আদালতে হাজির করার জন্য আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত এবং সিল মোহরাঙ্কিত ১ কপি আদেশনামাকেই গ্রেফতারি পরোয়ানা বলে। ৭৫-এর ১ এই যে গ্রেফতারি পরোয়ানা বলে আমরা দেখলাম বিধি হবে ৪৬৮। তামিলকরণ কোন প্রশ্ন আসলে আমরা বিধি দিব ৩১৫। এখন আমরা দেখব যে গ্রেফতারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে। আমরা দেখি গ্রেফতারি পরোয়ানা কার্যকর না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে, অথবা গ্রেফতারি পরোয়ানা যতদিন পর্যন্ত আদালত অকার্যকর ঘোষণা না করেন ততদিন পর্যন্ত বলবৎ থাকবে। ৭৫-এর ২ গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে না পারলে করণীয় আমরা দেখতে পাই। গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে না পারলে করণীয় হচ্ছে তিনি থানা তামিলকারী অফিসার হিসাবে কোর্টে বা আদালতকে নন এক্সিকিউশন রিপোর্ট দিবেন ৩২৩ বিধি অনুযায়ী। এছাড়া জেনেছি যার প্রতি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হলো তিনি যদি আদালতে আত্মসমর্পণ করেন তাহলে আদালত তার প্রতি ইস্যু করা গ্রেফতারি পরোয়ানাটি পরোয়ানা ফেরত নামক রিকল বলে অভিহিত করে থাকে থানায় প্রেরণ করেন। বিধি ৪৭০। দেন আমরা জেনেছি জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা, যে পরোয়ানা ইস্যুকালে আদালত ওই পরোয়ানার উপর উল্লেখ করে দেন যে পরোয়ানা মূলে গ্রেফতারকৃত আসামি যদি জামিন নিতে সক্ষম হয়, আদালতে উপস্থিতির জন্য মুস্তেকা দিতে সক্ষম হয়, সেক্ষেত্রে তাকে জামিন দেওয়া যেতে পারে। সেই পরোয়ানাকেই আইন অনুযায়ী জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বলা হয়। ২৬-৭৬-এর ১ জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা কিভাবে আমরা বুঝবো? আমরা দেখব যে যেই পরোয়ানার উপর জামিনদারের সংখ্যা, জামানতের পরিমাণ, আদালতে হাজির হওয়ার তারিখ, এই ৩টা বিষয় উল্লেখ থাকে, সেই পরোয়ানাটি জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বলে অভিহিত হবে। ৭৬-এর ২ এই পরোয়ানা কার্যকর করার পর করণীয় কি? করণীয় হচ্ছে যদি পরোয়ানা কার্যকর করার পর আসামিকে মুস্তেকা নিয়ে অব্যাহতি দিয়ে থাকেন, ছেড়ে দিয়ে থাকেন, সেক্ষেত্রে ওই মুস্তেকা সহ জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা আদালতে প্রেরণ করবেন। ৭৬-এর ৩ একাধিক ব্যক্তি কর্তৃক গ্রেফতারি পরোয়ানা কার্যকরীকরণ আমরা দেখতে পাই পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তির মাধ্যমে আদালত গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারেন ৭৭ ধারা অনুযায়ী। জমির মালিকের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা কার্যকর ৭৮ ধারায়, অধস্তনের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা কার্যকর ৭৯ ধারায়, তবে এক্ষেত্রে অবশ্যই লিখিতভাবে দিতে হবে। দেন আমরা দেখতে পাই যিনি কার্যকর করতে গেছেন তিনি গ্রেফতারি পরোয়ানা সারমর্ম দেখাবেন সংশ্লিষ্ট ব্যক্তিকে ৮০ ধারায়। গ্রেফতার করার পর অনতি বিলম্বে আদালতে প্রেরণ করবেন ৮১ ধারায়, এবং গ্রেফতার করার জন্য আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে ক্ষমতাবান ৮২ ধারায়। পরোয়ানা কার্যকর করার জন্য বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন ৮২ ধারা অনুযায়ী। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।